এটা অনেক দিন আগের কথা। এক গ্রামে বাবলু এবং চম্পা নামে স্বামী স্ত্রী থাকতো। দুজনেই খুব দরিদ্র ছিল এবং ওরা অনেক কষ্টে দিন চালাতো। তাদের সবসময়ই টাকার অভাব ছিল। তারপর একদিন বাবলু মাঠে কাজ করছিল। আরে, দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত চম্পা খাবার আনেনি। আমার খুব খিদে পেয়েছে। তারপর বাবলুর শেঠ সেখানে আসে। কেন রে বাবলু, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি তোকে মাঠে কাজ করার জন্য টাকা দিচ্ছি, বিশ্রাম করার জন্য না। তাড়াতাড়ি কাজ কর, নইলে আমি তোকে টাকা দেবো না। না না শেঠজি, চিন্তা করবেন না, আমি সন্ধ্যার মধ্যে খামারের সব কাজ শেষ করে দেব। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যা নাগাদ আমার সব কাজ শেষ করতে হবে, এতেই তোর ভালো। ঠিক আছে, বুঝেছিস? এই বলে শেঠ সেখান থেকে চলে যায় এবং বাবলু আবার খেতে কাজ করতে শুরু করে। তারপর তার স্ত্রী চম্পা সেখানে রুটি নিয়ে আসে। এই নাও, আমি খাবার নিয়ে এসেছি, তুমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। তারপর বাবলু এবং চম্পা একটি গাছের নিচে বসে রুটির ব্যাগ খোলে। ওই ব্যাগে মাত্র 2টি রুটি ছিল। আরে কি চম্পা, আজ তুমি মাত্র 2টো রুটি নিয়ে এসেছো? ঘরের সব আটা শেষ হয়ে গেছে, তাই মাত্র 2টো রুটি তৈরি করা গেছে। তুমি একটা রুটি খেলে কিছু যায় আসে না, আমি একটা রুটি খাই। কিন্তু তারপর হঠাৎ সেই গাছ থেকে একটা ভূত দেখা দেয়। ভূতটা দেখে স্বামী স্ত্রী দুজনেই ঘাবড়ে যায়। আমাকে ভয় পাবার কারণ নেই, আমি তোমাদের কিছু করব না। আমি একটা ভালো ভূত, আমি কেবল সবজি খাই। আমার এখন খুব খিদে পেয়েছে, তোমরা আমাকে কিছু খাবার দাও। কিন্তু আমাদের কাছে মাত্র 2টো রুটি আছে। ঠিক আছে, আপনি এই 2টো রুটি খাবেন, এতে আপনার খিদে মিটে যাবে। এই বলে বাবলু 2টো রুটি ভূতকে দেয়। তারপর ভূত 2টো রুটি খেয়ে শেষ করে। তারপর ভূতটি কাছের কুয়োর সামনে দাঁড়িয়ে থাকে এবং কুয়োর ভিতর থেকে প্রচুর জল বাতাসে উড়ে ভূতের মুখে যেতে শুরু করে। ও বা, তোমাদের রুটি আর এই কূপের জল ভারী সুস্বাদু ছিল। আমি তোমাদের দুজনের কাজে খুব খুশি, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে ভূত বাতাসে উড়ে যায়। আরে, এই ভূতটা হঠাৎ বাতাসে উড়ে গেল কোথায়? আর ও আমাদের কি দিতে চায়? জানি না, কিন্তু তুমি চিন্তা করো না, সে একজন ভালো ভূত, ও নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি করবে না। দুজনেই কথা বলছিল যখন সেই ভূতটা ফিরে আসে। ভূতটার হাতে একটা কেক ছিল। এটি একটি জাদুকরি কেক, এটা নাও এবং এটা মাটিতে পুঁতে দিও। এরপরে সেখানে একটা বিশাল কেক গাছ জন্মাবে। সেই গাছটা তোমাদের প্রতিদিন প্রচুর কেক দেবে। গাছ থেকে কেক তুলে বিক্রি শুরু করো, এতে তোমাদের দারিদ্র দূর হবে। এই বলে ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরে স্বামী স্ত্রী দুজনেই তাদের বাড়িতে গিয়ে ভূতের দেওয়া কেকটি মাটিতে পুঁতে দেয়। তারপর বাবলু সেখানে জল ঢালতে শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বিশাল গাছ দেখা দেয়, যার উপর অনেক কেক ঝুলছিল। এটা দেখে স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি হয়। তারপর তারা একসাথে গাছ থেকে অনেক কেক তুলে বাজারে বিক্রি করতে যায়। সন্ধ্যার মধ্যে সেই সব কেক বিক্রি করে বাবলু আর চম্পা অনেক টাকা পায়। এভাবে তারা দুজনেই প্রতিদিন ম্যাজিক কেক গাছ থেকে কেক বিক্রি করে এবং কয়েকদিনের মধ্যেই তারা ধনী হয়ে যায়। কিন্তু তারপর একদিন বাবলুর শেঠ এই বিষয়ে জানতে পারে। বাবলু আর তার স্ত্রী ম্যাজিক কেক গাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই ওরা দুজনে এই গ্রামের সবচেয়ে ধনী হয়ে যাবে। না না, আমাকে সেই জাদুকরি কেক গাছকে কোনোভাবে উপড়ে ফেলতে হবে এবং আমার বাড়িতে নিয়ে আসতে হবে। তারপর পরের দিন বাবলু ও তার স্ত্রী জাদুকরি কেক গাছ থেকে কেক তুলে শহরে যায় বিক্রি করতে।
হ্যাঁ, এটাই ভালো সুযোগ। এই সময়ে এখানে কেউ নেই। আমি বাবলুর বাড়িতে ঢুকে এই জাদুকরি কেক গাছটা উপড়ে ফেলি আর সেখান থেকে আমার বাড়িতে নিয়ে যাই। এই কথা বলে শেঠ দেয়াল টপকে বাবলুর বাড়িতে ঢুকে যেই সেই জাদুকরি গাছের কাছে পৌঁছলো, তখনই সেই গাছের সব কেক সাপে পরিণত হয়। গাছের উপরে এতগুলো সাপ দেখে শেঠ ঘাবড়ে যায়। ও না, এসব কেক কিভাবে সাপ হয়ে গেল? তারপর পরের মুহূর্তে সেই গাছটা একটা বিরাট বড় সাপে পরিণত হয়। ওরে বাবা, এই গাছটা এত বড় সাপে পরিণত হয়েছে। এখন আমার কি করা উচিত? আমার তো এখান থেকে পালানো উচিত। কিন্তু হঠাৎ করেই সাপটা তার বড় মুখ খুলে শেঠকে ধরে। আরে, আমাকে কেউ বাঁচান! হায় ভগবান, আমাকে কেউ সাহায্য করুন, নইলে এই সাপ আমাকে খাবে। ও, আমাকে কেউ বাঁচান! কিন্তু শেঠকে বাঁচাতে কেউ সেখানে আসে না এবং সাপ শেঠকে পুরো খেয়ে ফেলে। এইভাবে সেই লোভী শেঠ তার কর্মের ফল পায়। তারপর সাপটা আবার জাদুকরি কেক গাছে পরিণত হয় এবং অনেক কেক তার উপর ঝুলতে থাকে। এইভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। বাবলু এবং তার স্ত্রী সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের জীবনে কখনোই লোভী হওয়া উচিত নয় এবং অন্যদের উন্নতি দেখে আমাদের লোভী হওয়া উচিত নয়, কারণ যারা এই কাজ করে তারা অবশ্যই তাদের কাজের জন্য শাস্তি পায়। সিংহীপুর গ্রামে রামদাস নিজের স্ত্রী ও মেয়ের সাথে থাকত। একদিন রামদাস অফিস থেকে বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে বলল, বুঝলে, আমি ঝুমরির বিয়ের জন্য একটা সম্বন্ধ দেখে এসেছি। কোন গ্রামের ছেলে? আরে মিরপুর গ্রামের ছেলে। না না, এই গ্রামে আমি আমাদের মেয়ে ঝুমরির বিয়ে দেব না। কেন কেন বিয়ে দেব না? ছেলের কাছে 100 বিঘা জমি আছে। সব ঠিক আছে, কিন্তু আমি শুনেছি ওই গ্রামে নাকি একটি বর চুরি করার ডাইনি থাকে, যে বিবাহিত পুরুষদের তুলে নিয়ে যায়। আর যদি সে আমাদের ঝুমরির বরকেও তুলে নিয়ে যায়? আরে এসব বাজে কথা। আরে হীরালালের মেয়ের বিয়েও তো মিরপুর গ্রামে হয়েছে। কোথায়? ওর বরকে তো শুনলাম না যে কোনো ডাইনি তুলে নিয়ে যেতে। যত সব বাজে কথা। তুমি যাই বলো, এত ভালো সম্বন্ধ আমি হাতছাড়া করছি না। রামদাস 100 বিঘে জমির লোভে নিজের মেয়ের বিয়ে মিরপুরের সেই ছেলের সাথে দিয়ে দিল। ঝুমরি যখন প্রথমবার তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল, তখন সে রাস্তায় দেখলো যে গ্রামের সমস্ত মহিলারা সাদা শাড়ি পরে আছে। তারপর ঝুমরি নিজের শ্বশুর বাড়িতে গিয়ে নিজের শ্বশুরকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, এই গ্রামের সব মহিলারা সাদা শাড়ি কেন পরে থাকে? কারণ পাহাড়ের ওপারে একটি ডাইনি থাকে, আর ওই ডাইনি সমস্ত বিবাহিত স্ত্রীদের স্বামীদের তুলে নিয়ে যায় এবং খেয়ে ফেলে। তাই গায়ের কোনো স্ত্রী যদি রং বেরঙের শাড়ি পরে অথবা সাজগোজ করে, তাহলে ওই ডাইনি মনে করে যে ওই স্ত্রীর স্বামী বেঁচে আছে এবং সে তার স্বামীকে তুলে নিয়ে যায়। তাই গায়ের স্ত্রীরা সেই ডাইনিকে বোকা বানানোর জন্য এবং নিজের স্বামীদের বাঁচানোর জন্য এইভাবে বিধবার মতো সাদা শাড়ি পরে থাকে। আমাকেও কি তাহলে বিধবাদের মতো থাকতে হবে? হ্যাঁ মা, কি আর করা যাবে। যখন রাত হলো, তখন ঝুমরি নিজের বিছানায় স্বামীর পাশে শুতে গেল। আরে ঝুমরি, তুমি ওই বিছানায় শুয়ে থাকো, রাত্রিরে আমরা একসাথে শুতে পারবো না। কেন? আরে তুমি কি জানো না যে রাত্রিরে ওই বর চুরি করা ডাইনিটা গ্রামে আসে? আর যদি সেই ডাইনিটা কোনো পুরুষ আর স্ত্রীকে একসাথে শুয়ে থাকতে দেখে, তাহলে সে ভেবে নেয় যে তারা দুজন স্বামী স্ত্রী, মানে এই পুরুষটা বিবাহিত পুরুষ, এবং ওই ডাইনি সেই বিবাহিত পুরুষকে চুরি করে নিয়ে চলে যায়। এ মা, এ কি বলছো? নতুন বউ হয়ে রং বেরঙের শাড়ি পরতে পারবো না, সাজগোজ করতে পারবো না, নিজের বরের সাথে থাকতে পারবো না, তাহলে বিয়ে করার দরকারই বা কি ছিল? কিন্তু দিনে আমরা একসাথে শুতে পারবো। রাতের বেলা ডাইনি গ্রামে এলো এবং সবার জানলা দিয়ে উকি মেরে দেখলো। মনে হচ্ছে গ্রামে কোনো বিবাহিত পুরুষ নেই। এইভাবে প্রায় 6 মাস কেটে গেল, আর ঝুমরিও ততদিনে আস্তে আস্তে মিরপুর গ্রামের
সমস্ত নিয়ম কানুন শিখে গেল। আর এর মধ্যেই করবা চৌথ অনুষ্ঠানের দিনও চলে আসলো। কিন্তু এই গ্রামের কোনো মহিলাই ওই ডাইনির ভয়ে এই অনুষ্ঠান পালন করতো না। কিন্তু ঝুমরি করবা চৌথের রাতে লাল রঙের শাড়ি পরে এবং সেজে গুজে পুজোর জন্য তৈরি হলো। আর এইসব দেখে ঝুমরির স্বামী ঝুমরিকে বলল, আরে ঝুমরি, এটা তুমি কি করলে? মারবে নাকি? আজ তো করবা চৌথ। আজকের দিনে আমার বাপের বাড়িতে খুব ধুমধাম করে এই পুজো করা হয়। আজকের দিনে আমি বিধবাদের মতো থাকতে পারবো না। আর আমাদের বিয়ের তো প্রায় 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তো কোনো বর চুরি যাওয়ার ঘটনা শুনিনি। ওই দিন ঝুমরি তার স্বামীর একটি কথাও শুনল না। সে সাজগোজ করা অবস্থাতেই লাল শাড়ি পরে তার স্বামীর বিছানায় তার স্বামীর পাশে শুয়ে পড়ল। রাতের বেলা সেই ডাইনিটা গ্রামে এলো এবং ঝুমরি ও ঝুমরির স্বামীকে পাশাপাশি শুয়ে থাকতে দেখে সে বলতে লাগলো, অনেকদিন পর এই গ্রামে কোনো বিবাহিত পুরুষকে পেলাম, এখন আমি আর মাংস খাবো। পরের দিন সকালে যখন ঝুমরির ঘুম ভাঙল তখন সে দেখতে পেল যে তার শ্বশুর বসে বসে কাঁদছে। হে ভগবান, ডাইনি আমার ছেলেটাকে নিয়ে গেল। এটা তুমি কি করলে বৌমা? ঝুমরির ঘরে পুরো গ্রামের লোক এসে ভিড় করে ফেলল। কান্নাকাটি করে কোনো লাভ হবে না বাবা। আমরা কি কোনোভাবে সেই ডাইনিকে হত্যা করে রাহুলকে ফিরিয়ে আনতে পারি না? অনেকদিন আগে আমাদের গ্রামে একজন সাধু বাবা এসেছিলেন। উনি আমাদের একটা জাদুর ছুরি দিয়ে যান আর বলেন, যদি কেউ এই ছুরি দিয়ে সেই ডাইনির বুকে আঘাত করতে পারে তবেই সেই ডাইনির মৃত্যু হবে। কিন্তু কোনো গ্রামবাসীর এত সাহস নেই যে এই ছুরি দিয়ে ওই ডাইনির হত্যা করতে পারে। তাহলে কে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ডাইনির হত্যা করবে? আমার স্বামীকে ফিরিয়ে আনতে আমি এই বিপদের মুখোমুখি হব। কিন্তু তুমি ওই ডাইনির কাছে পৌঁছবে কি করে? আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। ঝুমরি একটি ছেলের মতন করে সেজে নিল। সে ছেলেদের মতন করে প্যান্ট শার্ট পরল আর রাত্রিরে এক মহিলাকে রং বেরঙের কাপড় পরিয়ে সেই মহিলার সাথে শুয়ে পড়ল। ওই রাত্রিরে যখন ডাইনিটা গ্রামে এলো তখন সে ঝুমরিকে ছেলের সাজে দেখে বিবাহিত পুরুষ ভেবে তার গুহায় নিয়ে চলে গেল। আর সেই গুহাতে ঝুমরির স্বামীও ছিল। আমি পুরুষ নই, আমি স্ত্রী। ঝুমরি নিজের প্যান্টের পকেট থেকে সেই সাধু বাবার দেওয়া ছুরিটা বের করলো এবং সেই ছুরিটা দিয়ে ডাইনিটার বুকে আঘাত করে ডাইনিটাকে মেরে ফেললো। তারপর ঝুমরি তার স্বামীকে নিয়ে গ্রামে ফিরে এলো এবং গ্রামবাসীরা ওই ডাইনিটির মৃত্যুর সংবাদ শুনে খুব খুশি হলো।